Hi friends, welcome to English Learning with Joy. আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাই সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর সেকেন্ড শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন নিয়ে আলোচনা করব। গল্পটি একটি শীদেল চোরের জীবন নিয়ে, তবে বেশ ইন্টারেস্টিং। আমরা প্রথমে এই গল্পটির সামারি নিয়ে ব্রিফলি আলোচনা করে স্টোরিটির প্রত্যেকটি লাইন ধরে ধরে বোঝার চেষ্টা করব। তবে স্টোরিটি একটু বড় হওয়ায় একটি ক্লাসে পুরো গল্পটি আলোচনা করা প্রায় অসম্ভব, তাই আমরা 2 বা 3টে ক্লাসের দ্বারা গল্পটি কমপ্লিট করব। সো লেটস গেট স্টার্টেড। স্টোরিটির লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করার আগে গল্পটির সামারিটি ব্রিফলি একটু আলোচনা করাটা খুবই প্রয়োজন, তাতে তোমাদের গল্পটি ভালোভাবে বুঝতে সুবিধা হবে। তাহলে চলো এবার শুরু করা যাক। ও হেনরি হলো উইলিয়াম সিডনি পোর্টারের ছদ্মনাম, যার ছোট গল্প এ রিট্রিভড রিফরমেশনকে ভিত্তি করে আমাদের আজকের আলোচ্য জিমি ভ্যালেন্টাইন গল্পটি লেখা। এই নিখুঁত রূপান্তর এক কুখ্যাত শীদেল চোরের ইতিবাচক পরিবর্তনের কাহিনী। এক ব্যাংক মালিকের সুন্দরী মেয়ের প্রেমে পড়ে সে পরিবর্তিত হয়। সে এলমোড়ে স্থায়ীভাবে বসবাস করতে থাকে এবং নিজেকে একজন সম্মানীয় ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত করে। সে তার ভালোবাসার কাছে তার অতীত পরিচয়টি সম্পূর্ণভাবে গোপন করে রাখে, কিন্তু সে কঠিন পরীক্ষার মুখোমুখি হয় যখন একটি শিশু ছোট্ট একটি লকারে আটকে যায়। তার অতীত পরিচয় প্রকাশ পাওয়ার ঝুঁকি নিয়েও সে অতীতের তার চুরি করার সব যন্ত্রপাতি ব্যবহার করে মেয়েটিকে সেখান থেকে উদ্ধার করে। তার এই ইতিবাচক পরিবর্তনে অভিভূত হয়ে গোয়েন্দা বেন প্রাইস তাকে সৎভাবে জীবনযাপন করার একটি সুযোগ করে দেয়। আর এখানেই মূল গল্পের নামকরণটি সার্থকতা পায়, মানে জিমি ভ্যালেন্টাইনের লাইফের রিফরমেশন বা পরিবর্তনটি রিট্রিভড হয়, মানে পুনরুদ্ধার ঘটে। দেখো, গল্পটিতে লেখকের ব্যক্তি জীবনের কিছু উপাদান আছে। অনেক দিক থেকে জিমি ও লেখক ও হেনরির মধ্যেও সিমিলারিটি দেখা যায়। দুজনেই জেলে কিছুটা সময় কাটিয়েছেন, দুজনেরই ব্যাংক সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছিল এবং দুজনেই নিজেদের নাম পাল্টেছেন। বলা হয় জিমি ভ্যালেন্টাইন বাস্তবের একজন শীদেল চোর, যার সাথে জেলখানায় ও হেনরির দেখা হয়েছিল। ওকে, চলো এবার আমরা জিমি ভ্যালেন্টাইন এই শর্ট স্টোরিটির প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে লাইন বাই লাইনের এক্সপ্লেনেশনটি করে মানেগুলো ভালো করে বুঝে নেই। এ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ হোয়ার Jimmy Valentine was assiduously stitching uppers and escorted him to the front office. জেলখানার জুতো তৈরির কারখানায়, যেখানে জিমি অত্যন্ত পরিশ্রম ও যত্ন সহকারে জুতোর উপরের অংশ সেলাই করছিল, সেখানে একজন গার্ড বা রক্ষী এলো এবং পাহারা দিয়ে জিমিকে কারাগারের সামনের অফিসে নিয়ে গেল। এখানে দেখো প্রিজন শু শপ দেওয়া আছে। প্রিজন শু শপ মানে হলো জেলখানার ভিতরে জুতোর কারখানা। অ্যাসিডাসলি মানে হলো সতর্কভাবে ও অক্লান্তভাবে। স্টিচিং আপার্স মানে জুতোর উপরের অংশটি সেলাই করা। আর স্কট মানে হলো পাহারা দেওয়া। দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন হুইচ হ্যাড বিন সাইন্ড দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর। সেখানে ওয়ার্ডেন বা কারাধ্যক্ষ জিমির হাতে ক্ষমা প্রদর্শন পত্রটি, বা তাকে পার্ডন লেটার বলা হয়, সেই পার্ডন লেটারটি তুলে দিলেন, যেটিতে সেদিনই সকালে গভর্নর সাইন করেছেন। জিমি টুক ইট ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। জিমি ক্লান্ত ভঙ্গিতে সেটিকে হাতে নিল। হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months of a 4-year sentence. সে 4 বছর কারাদণ্ডের মেয়াদের প্রায় 10 মাস ইতিমধ্যেই জেলে কাটিয়েছে। He had expected
to stay only about 3 months at the longest. সে আশা করেছিল বা জিমি আশা করেছিল খুব বেশি হলে তাকে বড়জোর মাস 3 জেলে কাটাতে হবে। When a man with as many friends on the outside as Jimmyvalentine had is received in the stir, it is hardly worthwhile to cut his hair. জিমি ভ্যালেন্টাইনের মতো ব্যক্তি বাইরে যার প্রচুর বন্ধুবান্ধব আছে বা বলা যায় প্রভাবশালী বন্ধুবান্ধব আছে, এরকম একজন ব্যক্তি যখন জেলখানায় ঢোকে তখন তার চুল স্পর্শ করা সত্যিকারেই সম্ভব নয়। মানে হলো জিমি ভ্যালেন্টাইন যখন জেলে ঢোকে তার প্রভাবশালী ব্যক্তিরা বা প্রভাবশালী বন্ধুরা খুব শীঘ্রই বা খুব তাড়াতাড়ি করে তাকে জেল থেকে বের করে আনে। দেখো এখানে স্টির মানে হলো কারাগার। Now Valentine said the warden, "You will go out in the morning." ওয়ার্ডেন বা কারাধ্যক্ষ বললেন, তাহলে ভ্যালেন্টাইন সকালেই তুমি বাইরে যাচ্ছ। Brace up and make a man of yourself. You are not a bad fellow at heart. সেই কারাধ্যক্ষ ভ্যালেন্টাইনকে বললেন, মনে জোর আনো, নিজেকে মানুষের মতো মানুষ করে তোলো, আদতে লোকটা তুমি কিন্তু খারাপ নাও। এখানে ব্রেস আপ মানে হলো মনে সাহস আনা। স্টপ ক্র্যাকিং শেপস অ্যান্ড লিভ স্ট্রেইট। সিন্দুক টিন্দুক ভাঙা বন্ধ করো আর সিধে সোজা বা সোজা সাপটা জীবন কাটাও। মি সেড জিমি ইন সারপ্রাইজ। বিস্ময়ে প্রকাশ করে জিমি বলল, আমি? হোয়াই I never cracked a safe in my life. কই, আমি তো জীবনে একটা সিন্ধুকও ভাঙিনি। ওহ নো, লাফড দ্য ওয়ার্ডেন। আরে না না, কারাধ্যক্ষ হেসে ফেললেন, নিশ্চয়ই করনি। অফকোর্স নট, নিশ্চয়ই করনি। লেটস সি নাও, তবে দেখা যাক এবার। হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন্ড টু গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব? স্প্রিংফিল্ডের ঘটনায় তোমাকে জেলে তাহলে ঢোকানো হলো কেন? ওয়াজ ইট বিকজ ইউ উডন্ট প্রুভ অ্যান অ্যালিবি ফর ফিয়ার অফ কম্প্রোমাইজিং সামবডি ইন এক্সট্রিমলি হাই টোন সোসাইটি? তাহলে কি সমাজের উঁচু স্তরের কোনো মানুষের বিরাগভাজন হওয়ার আশঙ্কায় তুমি নিজের নির্দোষিতার পক্ষে কোনো প্রমাণ দাওনি? অর ওয়াজ ইট সিম্পলি এ কেস অফ এ মিন ওল্ড জুরি দ্যাট হ্যাড ইট ইন ফর ইউ? নাকি এটা নিচু মানসিকতা সম্পন্ন কোনো বয়স্ক জুরি বা জাজের কারসাজি যে তোমাকে দোষী বানিয়ে সাজা দিল? ইটস অলওয়েজ ওয়ান অর দ্য আদার উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস। সবসময়ই তোমাদের মতো নিরপরাধ ব্যক্তি কোনো না কোনো কারণে অভিযোগের শিকার হয়। দেখো এইখানে ওয়ার্ডেন জিমিকে একটু আইরনিক্যালি বা ব্যঙ্গ বিদ্রুপ সহকারেই বিভিন্ন রকম কারণগুলো উল্লেখ করে বললেন যে তাহলে তোমাকে জেলে ঢোকানো হলো কেন? কারণ ওয়ার্ডেন জানে যে জিমি চুরি করেছে, কিন্তু কোনো প্রমাণ না পাওয়ার জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই কারণের জন্যই জিমিকে এখানে ওয়ার্ডেন একটু মজা করেই কথাগুলো বলছিল। এখানে অ্যালিবি মানে হলো আইনের ভাষায় যে ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা জড়িত থাকার কথা বলা হচ্ছে সেই ঘটনার সময় অভিযুক্ত অন্য কোথাও ছিল, এটা মানে হলো অ্যালিবি। মি সেড জিমি স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস। তখনও একদম ভান করে জিমি বলল, আমি? হোয়াই ওয়ার্ডেন, আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ। কেন কারাধ্যক্ষ মশাই, জীবনে কখন আমি স্প্রিংফিল্ডেই ছিলাম না। টেক হিম ব্যাক ক্রোনিন, সেড দ্য ওয়ার্ডেন, অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লোথস। কারাধ্যক্ষ তখন বললেন, ক্রোনিন, ওকে ফিরিয়ে নিয়ে যাও আর ওকে বাইরে যাওয়ার পোশাক টোশাক পরিয়ে দাও। আনলক হিম at 7 in the morning and let him
কাম টু দ্য বুলপেন। কাল সকাল 7টায় ওকে তালা খুলে আমার অফিসে নিয়ে এসো। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন। ঠিক আছে ভ্যালেন্টাইন, আমার উপদেশটা একটু তুমি ভেবে দেখো। At a 7:15 on the next morning, Jimmy stood in the warden's outer office. পরের দিন সকালে 7:15 জিমি ওয়ার্ডেন বা কারাধ্যক্ষের বাইরের অফিসে এসে দাঁড়ালো। He had on a suit of the villainously fitting ready-made clothes and a pair of the stiff, squeaky shoes that the state furnishes to its discharged compulsory guests. তার পরনে বেয়ারা রকমের একটি বেখাপ্পা সস্তা রেডিমেড স্যুট, পায়ে শক্ত এক ধরনের আওয়াজ তোলা জুতো, যেগুলো সরকারের তরফ থেকে তার অবশ্য রক্ষণীয় অতিথিদের ছাড়া পাওয়ার পর বরাদ্দ করা হয়, বা কয়েদিরা যখন নাকি বাইরে যায় গভর্নমেন্টের তরফ থেকে এরকম একটা ড্রেস তাকে প্রোভাইড করা হয়। এখানে স্টিফ মানে হলো শক্তপোক্ত, স্কুইকি শুজ মানে হলো এক ধরনের আওয়াজ তোলা এক ধরনের জুতো। আর দেখো দেওয়া আছে ভিলেইনাসলি ফিটিং মানে হলো মানানসই নয় এরকম একটা আকার আকৃতি বেখাপ্পা জাতীয় এক ধরনের ড্রেস। দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম এ রেল রোড টিকিট অ্যান্ড দ্য $5 bill with which the law expected him to rehabilitate himself into good citizenship and prosperity. সেখানের কেরানিটি বা ক্লার্কটি তার হাতে একটি রেলে যাত্রা করার টিকিট এবং একটি $5 নোট তুলে দিল, যেগুলোর সাহায্যে আইন রক্ষকেরা মনে করেন যে সে বা এইমাত্র যে কয়েদিটি ছাড়া পেল সে সুনাগরিকত্ব ও সমৃদ্ধির পথে এগিয়ে গিয়ে নিজের পুনর্বাসনের একটি ব্যবস্থা করতে পারবে। এখানে রিহ্যাবিলিটেট মানে হলো পুনর্বাসন, আর প্রসপারিটি মানে হলো সমৃদ্ধি। দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার অ্যান্ড শুক হ্যান্ডস। সেখানে ওয়ার্ডেন বা কারাধ্যক্ষ তাকে একটি চুরুট দিয়ে তার সাথে হাত মেলালো। এখানে সিগার মানে হলো চুরুট। ভ্যালেন্টাইন 9762 was chronicled on the books, pardoned by governor, and Mr. James Valentine walked out into the sunshine. জেলের রেজিস্টারে গভর্নরের দ্বারা ক্ষমাপ্রাপ্ত ভ্যালেন্টাইন কয়েদি নম্বর 9762 এই তথ্যগুলো নথিভুক্ত হওয়ার পর জিমি ভ্যালেন্টাইন জেল থেকে বেরিয়ে রোদ ঝলমলে বাইরের জগতে সে পা রাখল। এখানে ক্রনিকেলড মানে হলো নথিভুক্ত। ডিসরিগার্ডিং দ্য সং অফ দ্য বার্ডস, দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, জিমি হেডেড স্ট্রেইট ফর এ রেস্টুরেন্ট। পাখিদের গান, সবুজ গাছেদের মাথা নড়ানো এবং ফুলের সুগন্ধকে উপেক্ষা করে জিমি সোজা রওনা দিল এক রেস্টুরেন্ট বা রেস্তোরাঁর উদ্দেশ্যে। There he tasted the first sweet joys of liberty in the shape of a broiled chicken and a bottle of white wine, followed by a cigar a grade better than the one the warden had given him. সেখানে সাদা মদ তার সাথে ঝলসানো মুরগির মাংসের মাধ্যমে সে তার স্বাধীনতার প্রথম স্বাদ উপভোগ করল। তারপরে সে একটি চুরুট খেল, যার স্বাদ বা টেস্টের মান সেই ওয়ার্ডেনের দেওয়া চুরুটের চেয়ে এক ধাপ উঁচুতে, মানে সে ওয়ার্ডেনের দেওয়া চুরুটের থেকেও বেশ দামি দেখে একটি চুরুট বা সিগার কিনল। এখানে লিবার্টি মানে হলো স্বাধীনতা। ফ্রম দেয়ার হি প্রসিডেড লেজারলি টু দ্য ডিপট। সেখান থেকে সে বেশ অলস ভঙ্গিতে খুব আস্তে আস্তেভাবে সে এগিয়ে গেল রেল স্টেশনের দিকে। এখানে লেজারলি মানে হলো খুব ধীরে সুস্থে, মানে তাড়াহুড়ো না করে। আর ডিপট মানে হলো একটি রেল বা বাস স্টেশন। হি টসড এ কোয়ার্টার
into the hat of a blind man sitting by the door and boarded his train. স্টেশনের দরজার পাশে বসে থাকা এক অন্ধ মানুষের টুপিতে সে আলগা করে একটা সিকি ডলার ছুঁড়ে দিল এবং তারপর সে ট্রেনে চাপল। 3 hours set him down in a little town near the state line. 3 ঘন্টা বাদে দুটি প্রদেশের মাঝখানে বা দুটি প্রদেশের সীমানাবর্তী একটি ছোট্ট শহরে এসে সে নামল। He went to the cafe of one Mike Dolan and shook hands with Mike, who was alone behind the bar. সে মাইক ডোলানের পানশালায় গেল এবং মাইকের সঙ্গে হাত মেলালো। মাইক তখন বারের পিছনে একা ছিল। এখানে বার মানে হলো একটি জায়গা যেখান থেকে যে কেউ গিয়ে কোনো মদ বা অন্য জাতীয় কোনো ড্রিঙ্কস কিনতে পারবে বা ওখানে বসে খেতে পারবে। সরি, উই কুডন্ট মেক ইট সুনার জিমি, মি বয়, সেড মাইক। দুঃখিত জিমি, আমরা ব্যাপারটা এর চেয়ে আগে মেটাতে পারিনি, এটা মাইক বলল। বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগেইনস্ট অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বাকড। কিন্তু স্প্রিংফিল্ড থেকে সরাসরি বিরোধিতা করে প্রতিবাদের আমরা ব্যবস্থা করেছিলাম। গভর্নর তো প্রায় বেঁকেই বসেছিলেন। এখানে টু বাক এগেনস্ট মানে হলো কোনো বিষয়ে সরাসরি বিরোধিতা করা, আর BALK বাক মানে হলো কোনো কিছুতে বাধা পেয়ে থেমে যাওয়া। ফিলিং অল রাইট? যাই হোক, ভালো আছো তো? ফাইন, সেড জিমি। গট মাই কি? খুব ভালো। তা আমার চাবিটা আছে তো? হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, আনলকিং দ্য ডোর অফ এ রুম অ্যাট দ্য রেয়ার। সে তার চাবিটা নিল এবং পেছনের দিকে একটা ঘরের তালা খুলে ওপর তলায় গেল। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট। যেমন অবস্থায় সে ঘরটাকে ছেড়ে চলে গিয়েছিল, প্রতিটি জিনিস ঠিক সেই একই রকমইভাবে আছে। দেয়ার অন দ্য ফ্লোর ওয়াজ স্টিল বেন প্রাইসেস কলার বাটন দ্যাট হ্যাড বিন টর্ন from that eminent detective's shirt band when they had overpowered Jimmy to arrest him. মেজের উপর তখনও পড়েছিল বেন প্রাইসের জামার কলারের বোতামটা, যেটা বিখ্যাত গোয়েন্দাটির শার্টের বাঁধন থেকে খুলে পড়েছিল যখন তারা জিমিকে গ্রেপ্তার করার জন্য তার সঙ্গে ধস্তাধস্তি করেছিল। তখনই এটি পড়ে গিয়েছিল। এখানে এমিনেন্ট মানে হলো বিখ্যাত, আর ওভার পাওয়ার্ড মানে হলো গায়ের জোরে কাউকে পরাজিত করা। পুলিং আউট ফ্রম দ্য ওয়াল এ ফোল্ডিং বেড, জিমি স্লাইড ব্যাক এ প্যানেল ইন দ্য ওয়াল অ্যান্ড ড্র্যাগড আউট এ ডাস্ট কভার্ড সুটকেস। দেওয়াল থেকে একটা ভাঁজ করা বিছানা টেনে এনে জিমি দেওয়ালের প্যানেল সরিয়ে জোরে টেনে একটা ধুলোয় ঢাকা সুটকেস বের করে আনল। এখানে পুলিং আউট কথাটির মানে হলো টেনে বা হিচড়ে বের করা, আর ড্র্যাগড আউট ওটারও মানে প্রায় একই, জোরে টেনে বের করা। হি ওপেন্ড দিস অ্যান্ড গেজড ফন্ডলি অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বার্গলার্স টুলস ইন দ্য ইস্ট। সুটকেসটা খুলে খুব মমতা ভরা দৃষ্টিতে সিদেল চোরের প্রয়োজনীয় প্রাচ্যের সবচেয়ে সুন্দর যন্ত্রপাতির সেটটির দিকে সে তাকালো। এখানে বার্গলার্স টুল মানে সিদেল চোরদের চুরি করার যন্ত্রপাতি, আর গেজড ফন্ডলি মানে মমতা ভরা দৃষ্টিতে একভাবে কোনো কিছুর দিকে তাকিয়ে থাকা। ইট ওয়াজ এ কমপ্লিট সেট মেড অফ স্পেশালি tempered steel, the latest designs in drills, punches, braces and beads, jimmies, clamps and augers, with 2 or 3 novelties
invented by Jimmy himself in which he took pride. সব দিক থেকে সম্পূর্ণ একটা সেট, বিশেষভাবে পান দেওয়া ইস্পাতের তৈরি, একদম রিসেন্টলি নকশার তৈরি করা একটা তুরপুন, ফুটো করার যন্ত্র, হাতওয়ালা গর্ত তৈরির একটা যন্ত্র, খোঁচাযুক্ত একটা শাবল, ক্ল্যাম্প, ফুটো করার যন্ত্র, আর জিমির নিজের আবিষ্কার করা কয়েকটি অভিনব সরঞ্জাম যেগুলো নিয়ে তার নিজের খুব গর্ব ছিল। এখানে কয়েকটা জিনিস আমাদের একটু বুঝে নিতে হবে। যেমন দেখো, ড্রিলস মানে হলো ফুটো করার যন্ত্র, পাঞ্চেস মানে হলো ফুটো করার যন্ত্র, একই ব্যাপার। ক্ল্যাম্পস মানে হলো কোনো কিছুকে শক্ত করে ধরে রাখার যন্ত্র। জিমিস মানে হলো জানালা ইত্যাদি ভেঙে খোলার জন্য ব্যবহৃত একটা লোহার দণ্ড বা যাকে শাবল বলা হয়। অগার মানে হলো সাধারণত ছুতোর মিস্ত্রিদের দ্বারা ব্যবহৃত ফুটো করার যন্ত্র। আর নভেলটিস মানে হলো কোনো নতুন জিনিস। Over $900 they had cost him to have made at a place where they make such things for the profession. এই যন্ত্রগুলো কিনতে বা বিশেষ এক জায়গায় বানাতে জিমির $900 বেশি খরচ হয়েছিল। In half an hour, Jimmy went downstairs and through the cafe. আধ ঘন্টার মধ্যে জিমি নিচের তলায় নেমে ক্যাফেতে ঢুকলো। He was now dressed in tasteful and well-fitting clothes and carried his dusted and cleaned suitcase in his hand. এখন সে পুরোপুরি রুচিসম্মত বা তার শারীরিক মানানসই পোশাকে সে সজ্জিত বা খুব সুন্দর করে সে একটি এখন ড্রেস পরেছিল এবং তার হাতে ছিল সেই ঝাড়া মোছা করা সেই সুটকেসটি। গট এনিথিং অন? আস্কড মাইক ডোলান জিনিয়ালি। কি কাজ টাজ কিছু জুটলো নাকি? বেশ আন্তরিকতার সুরে মাইক জিমিকে এটা জিজ্ঞাসা করলো। এখানে জিনিয়ালি মানে হলো আন্তরিকতার সাথে। মি, said Jimmy in a puzzled tone, I don't understand. একটু হকচকিয়ে যাওয়া ঢঙ্গে জিমি বলল, আমাকে বলছেন? আমি তো কিছু বুঝতেই পারছি না। I am representing the new work amalgamated short snap biscuit cracker and frazzled wheat company. আমি নিউ ওয়ার্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রাজলড হুইট কোম্পানির প্রতিনিধিত্ব করছি। দিস স্টেটমেন্ট ডিলাইটেড মাইক টু সাচ অ্যান এক্সটেন্ট দ্যাট জিমি হ্যাড টু টেক এ সালজার অ্যান্ড মিল্ক অন দ্য স্পট। জিমির এই বক্তব্যে মাইক এত আনন্দিত হলো যে বা এত আনন্দ পেল যে জিমিকে ওখানে দাঁড়িয়েই এক পাত্র সোলজার মেশানো দুধ পান করতে হলো। এখানে সোলজার মানে হলো সোডার জল। হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস। জিমি কখনো মদ্যপান করতো না বা জিমি কখনো মদ খেত না। ওকে, আজকের ক্লাসটি তাহলে এতটুকু পর্যন্তই থাকলো। ক্লাসটি ভালো লাগলে তোমাদের চ্যানেল ইংলিশ লার্নিং উইথ জয়কে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অফকোর্স মনে করে প্রেস করে রেখো। আর কোথাও বুঝতে অসুবিধা হলে ভিডিওটির কমেন্ট সেকশনে আমায় প্রশ্ন করো, আমি তোমাদের অবশ্যই প্রশ্নগুলো রিপ্লাই দেব। সো টেক কেয়ার, গুড বাই।